ধন্যবাদ সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের ছাত্রনেতা, একসময় ছাত্রনেতা তুখোর বক্তা সোহেল, উপস্থিত আজকের আলোচকবৃন্দ, উপস্থিত আমার ছাত্রদলের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি সেটা এতক্ষণ তো তোমরা আলোচনা করলে। তবে সেই বিষয়ে প্রসঙ্গে আমার বক্তব্য রাখার আগে সবচেয়ে প্রথমে আমি যে জিনিসটা সকলের সামনে বলতে চাই, কিছুক্ষণ আগে, ঘন্টা দুই আড়াইক আগে, বাংলাদেশে ঢাকায় একটি অত্যন্ত দুঃখজনক এবং জঘন্য একটি ঘটনা ঘটেছে। ইনকালাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে, তার উপরে গুলিবর্ষণ করা হয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রামে একইভাবে আমাদের আরেক প্রার্থীকে গুলি করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই আমি এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের উচিত হবে সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর। আসো, আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই ঘটনার প্রতি তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাই, এবং একই সাথে বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে, যারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে, তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার কোনো স্কোপ সুযোগ যদি থাকে, আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব, যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে। প্রিয় ভাই বোনেরা, দেশ একটা অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি গত এক বছরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে যে যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে। প্রকাশ্যে হুমকি দিয়েছে একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে, দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। এবং এই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে যারা বাংলাদেশের অস্তিত্বে, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করেন, দল ছোট বড় বিষয় না, যারা বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। কারণ যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। আমরা বিভ্রান্তি ছড়ানো থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে। কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়, সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং একই সাথে তদন্তের স্বার্থে যারা তদন্ত করবে, সত্যিকার অপরাধীকে যারা ধরবে, আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আজকের অনুষ্ঠানে আমার বক্তব্যের প্রথম অংশ এটি। আমাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং যে কোনো মূল্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, এবং যে কোনো মূল্যে এই দেশের মানুষ যাতে করে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে, তার জন্য আমাদেরকে সদা সর্বদা সচেষ্ট এবং সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে এখানে তোমরা একত্রিত হয়েছ
কেন? সে ব্যাপারে তোমরা গত সকাল থেকে আলোচনা তোমরা করেছো। গত 5 দিন ধরে, আজকে খুব সম্ভবত ষষ্ঠ দিন, আমরা এই বিষয়গুলোর উপরে আলোচনা করছি। যে বিষয়গুলো, যে 8টি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, তোমরা এই ঘরে যতজন আজকে উপস্থিত আছো, বিষয়গুলো যখন আলোচিত হচ্ছিল, নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন এসেছে। কিছু প্রশ্নের সম্পূর্ণ উত্তর তোমরা জিজ্ঞেস করলেও কেউ কেউ তোমরা প্রশ্ন করেছো। যারা উপস্থাপক আলোচক ছিলেন, উপস্থাপনা করেছেন, তারা কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। যারা প্রশ্ন করেছো তাদের প্রশ্নের উত্তর পেয়েছো। যারা প্রশ্ন করতে পারোনি, তারাও তোমাদের অন্য সহকর্মী যেই প্রশ্ন করেছে, সেই যে উত্তর পেয়েছে, তার থেকে কিছু হলেও তুমি তোমার উত্তর খুঁজে পেয়েছো। প্রিয় ভাই বোনেরা, এই প্রত্যেকটি বিষয় যা তোমাদের সামনে আজকে উপস্থাপন করা হয়েছে, এই বিষয়গুলো হচ্ছে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা বা রোড ম্যাপ। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমাদের অতীতে যেমন দেশকে সমৃদ্ধ করার, দেশকে গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনা ছিল, বর্তমান পরিস্থিতি সবকিছু বিবেচনা করে আমাদের কাছে মনে হয়েছে যে অনেকগুলোর মধ্যে এই বিষয়গুলি অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ, এবং এই সকল বিষয়ের উপর একটি পরিকল্পনা থাকতে হবে। বিএনপির মতন একটি দল, যেই দলের অতীতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে, এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে ভবিষ্যতে এই দল আবারও দেশ পরিচালনা করবে। কাজে দেশ যখন পরিচালনা করতে হবে, অবশ্যই বিএনপির মতন একটি দল যখন দেশ পরিচালনা করবে, অবশ্যই সেই দেশ পরিচালনা করতে হলে তাদের কাছে প্ল্যানিং থাকতে হবে, প্রোগ্রাম থাকতে হবে, এবং সেই প্ল্যানিং প্রোগ্রামের কিছু অংশ, গুরুত্বপূর্ণ কিছু অংশ আমরা আজকে তোমাদের সামনে উপস্থাপন করেছি। জাতীয়তাবাদী শক্তির একজন কর্মী হিসাবে, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির একজন কর্মী হিসাবে আজকে এখানে উপস্থিত তোমরা যারা আছো, তোমাদের আরো অনেক সহকর্মী আছে তোমাদের প্রত্যেকটি সংগঠনে, সকলকে আমরা এখানে আনতে পারিনি। তোমরা যারা নেতৃত্বের মধ্যে আছো, নেতৃত্বের দায়িত্বে আছো, তাদেরকে আজকে আমরা এখানে নিয়ে এসেছি। আমরা আজকে এখানে আলোচনা করেছি কিভাবে আমরা চাই আগামী দিনের বাংলাদেশের যে নারী সমাজ আছে, যা টোটাল পপুলেশনের অর্ধেক যে নারী সমাজ আছে, সেই নারী সমাজকে কিভাবে এম্পাওয়ার্ড করার জন্য। এখানে একটি কথা আমি বলি, তোমরা কম বেশি সবাই জানো, সবাই নিজেরা হয়তো বিভিন্ন ক্ষেত্রে তোমরা অনেক সময় এই কথাটি বলেছ। কি সেটি? নেপোলিয়ন ছিল, নেপোলিয়ন একটি কথা বলেছিল যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব। প্রিয় ভাই বোনেরা, নেপোলিয়নের যেটি চেয়েছিল, আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া, তার উনি যে সময়ে দেশ পরিচালনা করেছেন, সে সময় তার গৃহীত একটি পদক্ষেপের কারণে এদেশের নারী সমাজের বহু সদস্য, লক্ষ কোটি নারী সমাজের সদস্য ক্লাস 12 পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ পেয়েছে। আমরা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যদি আজকে তাকাই, গত 15 থেকে 20 বছরের মধ্যে আমরা দেখেছি যে কিভাবে নারীদের অংশগ্রহণ বেড়েছে শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটি জায়গায়। এখন আসো, আমরা ভবিষ্যৎ পরিকল্পনা নিতে চাই যে একজন একজন শিক্ষিত মা বেকার থাকবে না, তাকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। কারণ একজন মা যখন শিক্ষিত হবে এবং একই সাথে যখন তার অর্থনৈতিক স্বাবলম্বিতা থাকবে, ইন্ডিপেন্ডেন্স থাকবে, এম্পাওয়ার্ড হবে, স্বাভাবিকভাবেই সেই মা ধীরে ধীরে একটি সুস্থ পরিবার গড়ে তুলতে সক্ষম হবে, একটি শিক্ষিত পরিবার করে তুলতে সক্ষম হবে। এই মুহূর্তে যে অ্যাভেলেবল ডাটা আছে আমাদের কাছে, সেই ডাটার ভিত্তিতে আমরা দেখেছি বাংলাদেশে এভারেজে যদি 5 জন করে আমরা একটি পরিবারের সদস্য সংখ্যা ধরি, তাহলে বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে এই 4 কোটি পরিবারের নারী সদস্য, নারী সদস্য বলতে এখানে মূল যে সদস্য অর্থাৎ যে গৃহিণী, যে মূল যে হাউসওয়াইফ, যে তার কাছে আমরা এই ফ্যামিলি কার্ডটি পৌঁছে দিব। প্রথমে আমরা এটি শুরু করব গ্রামের থেকে, যারা মোস্ট ডিপ্রাইভড,
আন্ডার প্রিভিলেজ, সেখান থেকে আমরা শুরু করব এবং এটি আমরা জেনারেল রাখবো। এই জন্য জেনারেল রাখবো, আমাদের রিসার্চ বলে যে কোনো একটি বিষয় যদি জেনারেল রাখা যায় সেখানে দুর্নীতির হবার স্কোপটা অনেক কমে যায়। এটি যেরকম একজন কৃষকের স্ত্রী পাবেন, এটি যেমন একজন ক্ষুদ্র মুদি দোকানদারের স্ত্রী পাবেন, একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের স্ত্রী পাবেন, ফ্যামিলি কার্ড, ঠিক একইভাবে একজন অবস্থাপন্ন মানুষ, আমরা বলতে পারি একজন ব্যারিস্টার, একজন ডাক্তার, একজন রাজনীতিবিদ, বড় যে অবস্থাপন্ন কোনো মানুষ, ব্যবসায়ী, তার স্ত্রীও পাবেন। তবে আমরা এটি বিশ্বাস করি, যাদের প্রয়োজন নেই অবশ্যই তারা এই সুবিধাটি সেখান থেকে ড্র করবেন না। এটি একটি নৈতিকতার ব্যাপার। তারা যদি ড্র না করেন, তাহলে যারা আন্ডার প্রিভিলেজ বা প্রিভিলেজ, এরকম পরিবারগুলোকে অল্প অল্প করে আমরা একটু একটু করে বেশি দিতে পারবো। প্রিয় ভাই বোনেরা, তোমরা যদি নিজেরা শুধু এই ফ্যামিলি কার্ডটির বিষয়ে চোখ বন্ধ করে কয়েক মিনিট চিন্তা করো যে একটি পরিবারকে, সেই পরিবারের গৃহিণীকে তুমি 5 থেকে 7 বছর পর্যন্ত একটা সাপোর্ট দিতে পারছো। হতে পারে ইনিশিয়ালি সাপোর্টটা খুব ছোট, কিন্তু তার হাতে যখন এই ছোট সাপোর্টটি আসবে, তখন আস্তে আস্তে তার ভাগ্যের পরিবর্তন ঘটবে। এটা হয়তো আমরা 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরে পাবো না। আমরা, আমাদের রিসার্চ বলে 5 থেকে 7 বছরের মধ্যে আমরা একটা বিরাট পরিবর্তন দেখতে পারবো। এটি একটি বিরাট সামাজিক এবং সামাজিকভাবে বিশাল একটি পরিবর্তন ঘটবে। মন মানসিকতার সাথে একইভাবে অর্থনৈতিকভাবে এই পরিবারগুলো অর্থনৈতিক বুনিয়াদ অনেক শক্ত হবে 5 থেকে 7 বছরের মধ্যে, যা সামগ্রিকভাবে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলবে। এখন আসো আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয়, যে 8টি তোমাদেরকে বলা হয়েছে, প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ। তোমাদের এখানে অনেকেই হয়তো শহরে বড় হয়েছো, আবার অনেকেই এখানে কিন্তু গ্রামে বড় হয়েছো। শহরেই বড় হয়ে থাকো না তুমি, আর গ্রামেই বড় হও না কেন, যে কয়টি বিষয় তোমাদের সামনে আজকে আলোচনা করা হয়েছে, তোমরা প্রত্যেকে শিক্ষা অঙ্গন থেকে এখানে উপস্থিত হয়েছ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে উঠতে বসতে, বিভিন্ন জায়গায় যেতে যাতায়াত করতে তোমাদের সাথে কথা হয়, মানুষের কথা শোনো, তোমরা আলোচনা করো। মুকুল, আমাকে ফ্রন্ট ভিউটা দাও, ড্রোনটা বাদ দিয়ে ফ্রন্ট ভিউটা দাও। হ্যাঁ, রাইট। বিভিন্ন মানুষের সাথে তোমাদেরকে আলাপ করতে হয় বা আলাপ করো, কথা বলো। তোমরা নিজেরাই যে এই যে 8 ঘন্টা ধরে তোমরা যে আলোচনা করেছো, শুনেছো, প্রশ্ন করেছো, চিন্তা করেছো, আমি 100% শিওর যখন যেই বিষয়টি আলোচনা হচ্ছিল তোমাদের মনের মধ্যেও মাথার মধ্যেও কিন্তু এই বিষয়গুলো ঝড়ের গতিতে বয়ে যাচ্ছিল, তোমরা তোমাদের মতন চিন্তা করছিলে। আমি মনে করি, আমার অভিজ্ঞতা বলে, একজন রাজনীতিবিদ হিসাবে বা একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আমরা যদি এই 8টা বিষয়, জনগণের জন্য যদি এই 8টা বিষয়ে কাজ শুরু করতে পারি, একটু একটু করে কাজগুলা শুরু করে দিতে পারি, তাহলে তোমরা কি মনে করো, আমি তো মনে করি, তোমরা কি মনে করো দেশের অবস্থা এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে? তোমরা কি মনে করো এটা? আর তোমরা কি আত্মবিশ্বাসী? কি আত্মবিশ্বাসী নাকি? ইয়েস, ইনশাল্লাহ, ইয়েস, আমরা আত্মবিশ্বাসী। কারণ প্রথম যেটি বলেছি, ফ্যামিলি কারের কথা, খুব সংক্ষেপে যদি বলতে হয় কিভাবে পরিবর্তন হবে, তোমরা সামনে আমি বলেছি, যারা উপস্থাপন করেছে আলোচকবৃন্দ তারাও তোমাদের সামনে বলেছে। একইভাবে তোমরা শিক্ষার্থী, শিক্ষার বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে। কিভাবে আমরা প্রাইমারি এডুকেশনকে ঢেলে সাজাতে চাই, কিভাবে আমরা প্রাইমারি এডুকেশনে যে শিক্ষার্থী, যারা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে গড়ে তুলতে চাই, এবং তাদেরকে গড়ে তোলার যে কারিগর, প্রাইমারি স্কুলের শিক্ষক যারা, তাদেরকেও ট্রেনিংটা কিভাবে ডিজিটালাইজ করতে চাই আমরা, কিভাবে তাদের কাছে বেটার ট্রেনিংয়ের কৌশলগুলো, সব কিছু বেটার জিনিসগুলো পৌঁছে দিতে চাই। নিশ্চয়ই তোমরা বাই নাও ওয়ান ট্যাব ওয়ান টিচার এই কথাটির সাথে তোমরা পরিচিত হয়েছো, নিশ্চয়ই পরিচিত হয়েছো, না পরিচিত হয়েছো এই শব্দটার সাথে? হ্যাঁ, আমরা একবারে পারবো না, একবারে কোনো কিছুই পারা যায় না। যেই ঘরটিতে তোমরা বসে আছো, যেই অডিটোরিয়ামে বসে আছো, এই অডিটোরিয়ামটা ধ্বংস করে দিতে 5 মিনিট সময় লাগবে, হয়তো ম্যাক্সিমাম 10-15 মিনিট সময় লাগবে, কিন্তু এটাকে গড়ে তুলতে কিন্তু অনেক সময় লাগবে। এই মুহূর্তে বাংলাদেশে প্রাইমারি শিক্ষকের সংখ্যা 3.5 লক্ষেরও বেশি। এই 3.5 লক্ষ মানুষের কাছে আমরা পৌঁছে দিব, তাদেরকে ডিজিটালাইজ করব, আমরা তাদেরকে ট্যাবের ভিতরে, আমরা নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসব। সময় লাগবে,
কিন্তু ইনশাল্লাহ সুযোগ পেলে আমরা এই কাজটি করব। কিভাবে করব, কেন করব, এই ডিটেল আলোচনাগুলো এর ভিতরে হয়ে গেছে, আমি তার মধ্যে যাব না। তাতে উপকার কি হবে, কিভাবে শিক্ষার্থীরা উপকার পাবে, লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি। লক্ষ্য এবং উদ্দেশ্যটা হচ্ছে, দেখো, আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ, তোমরা যেমন আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের পরে আরও ভবিষ্যৎ রয়ে গেছে বাংলাদেশের। তোমরা হয়তো অনেকগুলো সুযোগ পাওনি, কিন্তু তোমাদের হাতে সুযোগ এসেছে। আগামী দিনে ইনশাল্লাহ সুযোগ আসবে, যে তোমাদের পরবর্তী যে বংশধর আছে, তোমরা যেই ভালো সুযোগটি পাওনি, তাদেরকে সেই সুযোগটি করে দেবার, তাদের জন্য সেই সুযোগটি সৃষ্টি করা। এই সুযোগটি তোমাদের জন্য এসছে। তাদের জন্য করা মানে তুমি এই দেশ, এই রাষ্ট্রের প্রতি তুমি অবদান রাখতে সক্ষম হচ্ছ। আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই কিন্তু একটি বৃহৎ কিছু করতে পারবে, বৃহৎ ভালো কাজ গড়ে তুলতে পারবে। প্রিয় ভাই বোনেরা, শিক্ষার এই বিষয়ের পরে আমরা চিকিৎসার ক্ষেত্রে, শিক্ষার আরেকটি বিষয় আছে। শিক্ষার বিষয়টি যেমন আছে, একই সাথে তোমরা এখানে আজকে যারা আছো, তোমরা জীবনের এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছো যেখানে তোমরা তোমাদের শিক্ষা বৎসর বা শিক্ষা অঙ্গনের সবকিছু শেষ করে তোমরা এখন বাস্তব জীবনে পা দিবে। এবং বাস্তব জীবনে পা দিতে গেলে বাস্তবতা যখনই আসবে, তখনই কর্মসংস্থানের ব্যবস্থা আসবে, তাই নয় কি? কর্মসংস্থানের চিন্তা আসবে যে কি করব আমি, আমার তো পরীক্ষা শেষ, 6 মাসে 1 বছরের মধ্যে শেষ, অথবা শেষ হয়ে গেছে, আমি এখন কি করব। প্রিয় ভাই বোনেরা, তোমরা হয়তো তোমাদের একটু বড় যারা, এবং অবশ্যই তোমাদের থেকে 5 বছর ছোট, 10 বছর ছোট যারা, যাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু, প্রত্যেকটা মানুষের ভেতরে বিভিন্ন রকম কোয়ালিটি আছে। আইটির জগৎ এখন, আইটির ক্ষেত্রে কত রকম কি কি সুবিধা আমরা তৈরি করতে চাইছি, যার মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম, তোমরা, তোমাদের সহকর্মীরা, তোমাদের ছোট, প্রত্যেকে কিভাবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, আইটির ক্ষেত্রেই আমরা কয়েকটি তুলে ধরেছি তোমাদের সামনে। নিশ্চয়ই বাই নাও তোমরা জানো, শুনেছো না? শুনেছো তো নাকি? আইটি সেক্টরেই আমরা কি কি করতে পারি। যেমন, কথা প্রসঙ্গে আমি একটি বলি, সোশ্যাল মিডিয়া গেলেই ছোট ছোট আধা মিনিট, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিটের কন্টেন্ট দেখি আমরা। আমাদের তরুণ সমাজের বহু সদস্য সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে। কেউ হিস্টোরিক্যাল বিষয় তৈরি করে, কেউ বিভিন্ন জিওগ্রাফিক্যাল বিষয় তৈরি করে, কেউ বিভিন্ন যোগ তৈরি করে, কেউ বিভিন্ন সিরিয়াস অন্য মেডিকেল বিষয় তৈরি করছে, ছোট ছোট, যা মানুষকে বিভিন্ন জিনিস, ভালো ভালো জিনিসও শেখাতে সক্ষম। এখন এই কিছুদিন আগে বাংলাদেশের একজন বিখ্যাত কন্টেন্ট মেকারের সাথে আমি কথা বলছিলাম, প্রায় 1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টার মতন আলাপ হয়েছে। তার বক্তব্য হচ্ছে, আপনারা যদি সুযোগ পান, যারা কন্টেন্ট মেক করছে তাদের জন্য কতগুলো পলিসি নিতে হবে। রাষ্ট্র যদি সেই পলিসিগুলো নেয়, তাহলে তাহলে এই মুহূর্তে যারা কন্টেন্ট মেক করছে এবং কন্টেন্ট মেকের মাধ্যমে সে যদি মাসে 10 থেকে 15 বা 20 হাজার টাকা ইনকাম করে থাকে, এই পলিসিগুলো যদি আপনারা গ্রহণ করেন আপনারা দেশ পরিচালনার দায়িত্ব গেলে, তাহলে এদের ইনকামের পরিমাণটা সাথে সাথে অনেক বৃদ্ধি পাবে। আমরা তাদেরকে বলেছি যে ঠিক আছে, আপনারা আলোচনা করে আমাদেরকে সেই অ্যাডভাইস নোটটা তৈরি করে দেন, যে কন্টেন্ট মেকার যারা আছে, আমি একটি উদাহরণ বলছি, উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলছি, যে কি কি পলিসি গ্রহণ করলে এই ইয়াং জেনারেশনের, এই যারা এটার সাথে ইনভলভ আছে, তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। কাজে সেটার উপরে কাজ হচ্ছে। আসো এবার আরেকটি কথা বলি। আমাদের বহু ছাত্রছাত্রী আছে, ইভেন আমি এখানকার ইউকের একটা ঘটনা বলি। কয়েক বছর আগে বিবিসিতে আমি নিউজ দেখছিলাম, তখন বিবিসিতে এই নিউজটা হঠাৎ করে আসলো। ওরা একটা গ্রাম দেখাচ্ছে বিবিসি, এবং গ্রামে ছোট একটা ফ্যামিলিকে দেখাচ্ছে, ফ্যামিলিতে 2 ভাই বোন। ওরা হোমওয়ার্ক করার জন্য, এখানে তো যেহেতু অনলাইনেই ম্যাক্সিমাম কাজ হয়, বাচ্চাদের হোমওয়ার্ক টোমওয়ার্ক অনলাইনে তারা করতে পারে, তো তাদের হোমওয়ার্ক করার জন্য প্রতিদিন তারা 2 মাইল প্রায় হেঁটে যায় তার নানি বাড়িতে। কেন নানি বাড়িতে হেরে যায়? বাচ্চা দুটার যে বাবার বাড়ি বা যে তাদের যে বাড়ি, সেখানে ওয়াইফাই সাপোর্টটা নেই, ওই এরিয়াতে নেই, নানির বাড়িতে আছে, সেই জন্য তারা সেখানে হেঁটে যায়। ঠিক আছে, এটা হচ্ছে তাদের দেশের বিষয়। আমাদের দেশে এরকম অনেক বিষয় আছে, অনেক সমস্যা আছে।
এবং আমাদের যে আরেকটি সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের বহু ছাত্রছাত্রী আছে, আমাদের বহু ছাত্রছাত্রী আছে যাদেরকে অনলাইনে কাজ করতে হয়, হয়তো প্রপার ওয়াইফাই বা অনলাইন সুবিধা তারা পাচ্ছে না। আবার ওয়াইফাই বা অনলাইনে যে ডাটা, যেটা বাংলাদেশি বোধহয় এমবি বলে বিষয়টাকে, এইটি কোয়াইট কস্টলি। এটি কস্টলি হওয়ার কারণে অনেকের জন্য এফোর্ড করতে পারে না তারা, তাদের কাজ সবসময় তারা ঠিক করে করে উঠতে পারে না। এদের জন্য এদের জন্য আমরা একটা সুবিধা তৈরি করতে চাইছি। কি সুবিধা? নিশ্চয়ই বাই নাও তোমাদের সামনে উপস্থাপন করেছে আমাদের আলোচকবৃন্দ, যে এই সাবজেক্টটি উপস্থাপন করেছে। আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, হল বা লাইব্রেরিগুলিতে, বিভিন্ন পাবলিক ইম্পর্টেন্ট পাবলিক প্লেসগুলোতে, বিভিন্ন ভালো ভালো ক্যাফেটেরিয়াগুলোতে আমরা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করতে চাই। এখন অনেকেই তোমরা বলতে পারো অনেকেই তোমরা বলতে পারো ফ্রি ওয়াইফাই বলে তো দিলেন, দিবেন কি? হ্যাঁ, দেব। একদম ফ্রি বলতে কিছু নাই। নর্মাল যেটা সিস্টেম আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, তুমি যখন কোথাও যাবে, কোনো হোটেলে যাবে, কোনো জায়গায় যাবে, ফ্রি ওয়াইফাই তারা দেয়, একটা সিস্টেম আছে কিভাবে লগ ইন করতে হবে, কিছু ইনফরমেশন চায়, সেটা তো অবশ্যই করতে হবে। এবং খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন কোম্পানি আছে যারা তাদের একটা অ্যাড দিতে চাবে। এটা নিয়ে অলরেডি আমাদের মধ্যে কথা হয়েছে, কাজ হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে ঠাকুরগাঁ জেলাতে এক্সপেরিমেন্টালি অলরেডি আমরা কাজটা শুরু করেছি, এবং সেই জন্যই বলছি আমরা একটা কিছু কাজ মিনিমাম করার পরেই আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি। যে যখন যখন ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেশ পরিচালনার সুযোগ পেলে স্বাভাবিকভাবে তখন সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে এই কাজটি করাবে, তখন জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। সেটা কি? স্বাভাবিকভাবে তুমি লগ ইন করার সাথে সাথে একদম তো ফ্রি সব কিছু হয় না, আমরা 1 থেকে 1.5 ঘন্টা ফ্রি দিব সেই মানুষটিকে। 1 থেকে 1.5 ঘন্টা ফ্রি পাবে সে। আচ্ছা, নিশ্চয়ই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তার কাজ সে অনেকটা গুছিয়ে নিতে পারবে। তবে অবশ্যই সেখানে একটা অ্যাড আসবে, যা হতে পারে স্বাভাবিকভাবে সামওয়ান হ্যাজ টু পে ফর ইট, তাই না? একদম তো ফ্রি কিছু হয় না, কোনো না কোনো একটা সার্ভিসের তো মিনিমাম একটা চার্জ থাকে। কাজে অ্যাডটা তোমাকে একটু কষ্ট করে দেখতে হবে। তুমি যদি সেই ফ্রি ওয়াইফাইটা নাও, ধরো ঠিক আছে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডের অ্যাড থাকবে, যে কোনো কোম্পানির যারা সেটা দেখছে না সেখানে অ্যাড দিবে, অ্যাড থাকবে। কাজেই ওই খরচটা ওই কোম্পানি দিচ্ছে, যে অ্যাড দিচ্ছে, তোমাকে ওই খরচটা দিতে হচ্ছে না, সেখানেই তুমি ফ্রিটা পাচ্ছ। কাজেই আমরা এই স্কোপটা তৈরি করতে চাই আমাদের হাজার হাজার লক্ষ কোটি তরুণ সমাজ যাদের সমস্যা আছে ইন্টারনেটের জন্য পে করা। তাতে কি হবে? যেমন ওই কন্টেন্ট মেকারদের কথা বললাম, ওরা যেমন সুবিধা পাবে, আমাদের তরুণ সমাজের, যুব সমাজের অনেক ছেলেমেয়েরা আছে যারা বিভিন্ন অনলাইন শপিংয়ের কাজ করে, যে এইখানে একটা জিনিস পাওয়া যায়, কে কিনবে, এটা বিভিন্ন রকমের কম কাজ আছে, ডাটা প্রসেসিংয়ের কাজ করে, বিভিন্ন ডিজাইনিংয়ের কাজ করে, তাদেরকে এই সুযোগটা আমরা করে দিতে চাইছি যাতে তাদের জন্য সহজ হয়। আরেকটা জিনিস নিশ্চয়ই তোমাদের সামনে উপস্থাপন করেছে, এই জিনিসটা একটু এই জন্য আমি লম্বা করছি, তোমাদের সাথে আইটি ইন্টারনেটের সম্পর্কটা অনেক বেশি, তোমরা যে, এবং তোমাদের পরে যারা আছে 5-10 বছর আরো নিচে যারা আছে তাদের সাথে সম্পর্ক, তো সেজন্য আমি একটু এক্সপ্লেন করছি। আরেকটি চিন্তা ভাবনা আমাদের আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বিগত সরকারের সময় দেখেছি যে একটা অদ্ভুত একটা ট্রেন্ড ছিল, মেগা প্রজেক্ট বা বড় বড় প্রজেক্ট করার। তো এটার উদ্দেশ্য কি, পিছনে কি, এটা তো আমরা জানি, বাই নাও বুঝে গিয়েছি আমরা। এখন এরকম সায়েন্স পার্ক নাকি পার্ক এরকম করার নামে অনেক বিল্ডিং টিল্ডিং করা হয়েছিল সে সময়, কিন্তু সেগুলো এখন ব্যারন ভূমিতে পরিণত হয়েছে। ব্যারন ভূমিতে পরিণত হয়েছে, মানে সেখানে গরু ছাগল চড়ে বেড়ায়, আমি খোঁজ খবর নিলাম যেটা, অথবা কোনো কোনো জায়গায় কেউ কেউ ওই কমিউনিটি সেন্টারের মতন ভাড়া নিয়ে সেখানে তারা বিয়ে শাদীর অনুষ্ঠান এরকম হয়। আমরা চাচ্ছি এই জায়গাগুলোকে আমরা খালি করব, সুন্দর করে মিনিমাম মেনটেন করে একটা জায়গা তৈরি করব। এই জায়গাগুলো খুব সম্ভবত এখানেও হয়তো তোমাদের মধ্যে কেউ কেউ উপস্থিত আছে, হয়তো কেউ ইন্ডিভিজুয়ালি অথবা 2-3 জন বন্ধু মিলে হয়তো ওই ছোট্ট ঘরের কোনায় বা খাটের উপরে বা একটা টেবিলে কোনো রকম কষ্ট করে বসে তোমরা হয়তো অনলাইনে কোনো কাজ করছো, সেটা ডাটা প্রসেসিং হোক, ডিজাইনিং হোক, বা কোনো না কোনো হয়তো কাজ করছো, সেখান থেকে তোমরা একটা তোমাদের একটা ইনকামের চেষ্টা তোমরা করছো। আমরা চাইছি আমাদের যেটা পরিকল্পনা বা চিন্তা ভাবনা, দেশের বিভিন্ন জায়গায় এরকম মধ্যে 34টার মতন সায়েন্স পার্ক তারা বানিয়েছিল, বিল্ডিং বানিয়েছিল, স্ট্রাকচার। এই জায়গাগুলোতে আমরা ছোট 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 ছোট
বক্সের মতন করে ছোট ছোট অফিস আমরা ক্রিয়েট করে দিতে চাই, স্পেস, ওয়ার্কিং স্পেস ক্রিয়েট করে দিতে চাই। এবং তোমরা যদি 3 জন 2 জন 4 জন বন্ধু থাকো, ইভেন তুমি যদি একাও থাকে, তোমাকে আমরা চেষ্টা করব ওখানে একটা কোম্পানি করার স্কোপ করে দিব। তুমি তোমার মেসে বা হলে খাটের উপরে বসে কষ্ট করে বসে যেই কাজটি তুমি করছিলে, তোমাকে আমরা একটা সুন্দর স্পেস তৈরি করে দিতে পারবো, যেখানে তুমি আসবে, তুমি তোমার ওই কাজটি করবে, তোমার টেবিল চেয়ার থাকবে, তুমি বসবে, কাজ করবে, তোমার নিজের কোম্পানির কার্ড থাকবে, তোমার নিজের কোম্পানির একটা অ্যাড্রেস থাকবে, যেটা তুমি যখন বিদেশে তুমি যখন পাঠাবে তুমি বলতে পারো, ইয়েস আই হ্যাভ এ কোম্পানি, দিস ইজ মাই অ্যাড্রেস, দিস ইজ দি, তুমি তখন ওটাকে অফিস হিসেবে ব্যবহার করতে পারবে। এবং ওখানে ওয়াইফাই যেটা, অবশ্যই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেটা ফ্রি করে দেওয়ার জন্য একটা সার্টেন পিরিয়ড জন্য, যে 1 বছরের বা 1.5 বছর 2 বছরের জন্য তোমার ওটা ফ্রি। যখন তুমি একটু একটা মোটামুটিভাবে অর্থনৈতিকভাবে একটা বেটার অবস্থানে আসবে, তখন তুমি আস্তে আস্তে পে করা শুরু করবে, বাট ইনিশিয়াল তোমাকে সাপোর্টটা দেওয়ার জন্য আমরা সেটা ফ্রি করে দিব। এরকম আরো অনেক চিন্তা ভাবনা আমাদের আছে। আমি গতকাল বলছিলাম, তোমাদের মধ্যে এরকম অনেকে আছে যাদের সে উদাহরণ হিসাবে আমরা যদি আলাপ করি, আহ, ধরো তুমি মানুষের সেবা দিতে খুব পছন্দ করো। তুমি ছেলে বা মেয়ে যেই হও না কেন, মানুষকে টেক কেয়ার করতে তুমি খুব পছন্দ করো। বাসায় হয়তো তোমার নানি দাদি বা মুরব্বি কেউ আছেন যে তোমাকে ছাড়া বুঝে না, কারণ উনি জানেন যে তুমি এই কাজটা খুব ভালো করো, এবং তুমি যখন ওনাকে টেক কেয়ার করো উনি খুব স্বস্তি বোধ করেন। এই কোয়ালিটি অনেকের মধ্যে আছে আমাদের, যে মানুষকে হেল্প করতে পারে, সেবা করতে পারে। উদাহরণ দিয়ে বলি একটা, এই মুহূর্তে জাপানে, আমি গতকাল না পরশুও বলেছিলাম, এই মুহূর্তে জাপানে পপুলেশন যদি আমরা দেখি, পপুলেশন ট্রেনটা যদি আমরা দেখি, আমরা দেখব যে ওদের এইজেড পপুলেশনের সংখ্যা বেশি, তোমাদের মতন ইয়াং পপুলেশনের সংখ্যা তাদের কম। এবং দুটো জায়গায় মোটামুটিভাবে তাদের বেশ সমস্যা হচ্ছে। একটা হচ্ছে, যেহেতু এইজেড পপুলেশনের সংখ্যা বেশি, সেই জন্য তাদের এইজেড মানুষকে টেক কেয়ার করার মানুষের সংখ্যা কমে যাচ্ছে, সেটা কেয়ারার বলো বা নার্সিং বলো, তারা এটি চাইছে। দুই, তাদের ফার্মিংয়ের কাজ করার জন্য মানুষের সংখ্যা কমে যাচ্ছে, তারা সেটা চাইছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, প্রথমত একটা প্রপার ট্রেনিং হতে হবে, যে ফার্মিংয়েই যাক অথবা হেলথ কেয়ারের কাজ হিসেবেই যাক, দুটো আছে, একটা হচ্ছে ট্রেনিংয়ের ব্যাপার আছে, যে তুমি ট্রেনিং, আর দ্বিতীয়টা খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে তাদের কালচার এবং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তুমি একটি ভিন দেশে যাবে, জাপানে সাধারণত মানুষজন ইংরেজি বলে না, কারণ তাদের প্রয়োজন হয় না, তারা বলে না, তারা জাপানিজ বাইরে বলে না। কিন্তু তাহলে যেহেতু আমরা যাব ওখানে কাজ করতে, আমাদেরকে স্বাভাবিকভাবে তাদের কালচার এবং ইংরেজি তাদের ভাষা জানতে হবে। আমরা যেটা করতে চাইছি, আমরা এই ধরনের অনেকগুলো ইনস্টিটিউশন তৈরি করতে চাচ্ছি। প্রথমে আমরা চেষ্টা করব বড় জেলাগুলো করতে, তারপরে বিভাগ বাড়ি করতে, তারপরে বড় জেলাগুলো করতে, তারপরে জেলা ওয়াইজ কম বেশি আমরা নিতে চেষ্টা করছি। সেখানে আমরা বিভিন্নভাবে, যেমন আহ, যেমন ধরো ব্যাপারটা যদি এরকমভাবে আমরা চিন্তা করি, আহ, ইটালিতে যেই সমস্যা জাপানের ক্ষেত্রে বললাম, ইটালিতেও কিন্তু এরকম সমস্যা আছে, সেম সিমিলার টাইপের সমস্যা, সেখানেও গ্রামের গ্রাম পর গ্রাম খাতলি হয়ে যাচ্ছে। এখন ব্যাপারটা এরকম হতে পারে, নর্মালি আমরা দেখেছি যে আমাদের গ্রেটার ফরিদপুর বেল্ট যেটা আছে বাংলাদেশে, এখানকার থেকে বহু মানুষ ইটালিতে আছে। কাজে আমাদের এখন খুঁজে বের করার চেষ্টা করছি যে ইটালিতে কি কি জবের স্কোপ আছে, কি ধরনের জবের স্কোপ আছে। আমরা তখন গ্রেটার ফরিদপুরে যে ইনস্টিটিউশনগুলো করব, সেখানে আমরা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে জোর দেব বেশি, এবং সেখানে আমরা ইটালিতে গেলে যেই যেই জব তুমি ইজিলি অ্যাভেল করতে পারবা, সেই সেই জবগুলোর ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করব। ঠিক একইভাবে আমাদের বিভিন্ন রিজন আছে, যেই রিজনে মানুষ ওই দেশগুলোতে বেশি, এভারেজ তো কিছু থাকবে ওই দেশগুলোতে বেশি, এটা আছে একটা। তারপরে আমরা একটা পরিকল্পনার কথা চিন্তা করছি, আই এম শিওর এর মধ্যে ডিসকাস হয়ে গেছে। তারপরে আমি বলছি, কেন বলছি, এই জন্য বলছি যাতে তোমাদের আত্মবিশ্বাস বাড়ে, যাতে তোমরা মানুষকে বলতে পারো যে ইয়েস আমার দল এই চিন্তা করছে দেশের মানুষের জন্য, দেশের জন্য এইভাবে পরিবর্তনের চিন্তা করছে। সেই জন্যই আমরা আলোচনাগুলো করছি, কারণ তোমরাই হচ্ছে দলের মুখপাত্র, তোমরাই হচ্ছে দলের অ্যাম্বাসাডর, তোমরাই মানুষের কাছে দলের পরিকল্পনার কথা, দলের চিন্তা ভাবনার কথা নিয়ে যাবে। হাজারো শত সাধারণ মানুষ বলতে যাদেরকে বুঝি আমরা, তাদের কাছে তোমরা নিয়ে যাবে এবং দলের পক্ষে তোমরা সমর্থন অর্জন করবে। এখন প্রিয় ভাই বোনেরা,
আমাদের অনেকগুলো এরকম চিন্তা ভাবনা আছে। আমরা আরো বিভিন্ন ক্ষেত্রে জবের অপরচুনিটি তৈরি করতে চাই। নিশ্চয়ই তোমাদেরকে এখানে যে উপস্থিত খুব সময় মাহাদি বোধহয় বলেছে, এই মুহূর্তে 8 থেকে 10 লক্ষ লোক মোস্টলি মিডল ইস্টে যায় বছরে, এবং আনস্কিল হিসেবে যায় তারা। আমরা এটি সংখ্যাটাকে ডবল করার চেষ্টা করছি 1 থেকে 1.5 বছরের ভিতরে। এবং শুধু ডবলই করার চেষ্টা করছি না, আমরা আমরা শুধু ডবলই করার চেষ্টা করছি না, আমরা চেষ্টা করছি এই মানুষগুলো দুটো তাদেরকে বিষয় দিতে: এক, ল্যাঙ্গুয়েজ; দুই, কতগুলো আমরা বের করার চেষ্টা করছি যে ওখানে ল্যাঙ্গুয়েজটা যদি সে শিখে, তার যে কোয়ালিফিকেশন আছে সেটার ভিত্তিতে আর একটু বেটার কি কি জব তারা পেতে পারে, সেই জিনিসগুলোকে বের করার চেষ্টা করছি। এর ভিতরে অলরেডি আমরা বের করার চেষ্টা করছি নেক্সট 10 ইয়ার্সের মধ্যে পৃথিবীর কোন কোন দেশে কি কি জবের অপরচুনিটি ক্রিয়েট হবে, হতে পারে, প্রবাবল ক্রিয়েট হতে পারে, সেগুলোকে আমরা বের করার চেষ্টা করছি। আইটির ব্যাপারে বললাম যে কিভাবে আমরা এখানে জব তৈরি করবো, সেটা যেরকম একটা ব্রিফ প্ল্যানিং তোমাদের সামনে উপস্থাপন করা আছে, ঠিক বাইরেও আমরা এই যে 8 থেকে 10 যায়, এটিকে আমরা ডবল করতে চাইছি। কিভাবে এটিকে ডবল করা যায়, ট্রিপল করা যায় দ্রুততার সাথে, তারপরে কিছু তো সময় লাগবে। এরপরে আসো, আরেকটি বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলাপ করতে চাই। আহ, সেটি হচ্ছে হেলথের বিষয়। দেখো, আমাদেরকে প্র্যাগমেটিক হতে হবে, প্র্যাকটিক্যাল চিন্তা করতে হবে। আমরা খুব সহজে, বিভিন্ন রাজনৈতিক দল খুব সহজে কিন্তু সস্তা স্লোগান দিয়ে দিবে যে আমরা সবাইকে স্বাস্থ্য সুবিধা দিব, আমরা সবার জন্য সবকিছু ফ্রি করে দেব। বলাটা খুব ইজি, কিন্তু করাটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? আমি 2-3টা কথা বলি, তোমরা বুঝতে পারবে। দেখো, বাংলাদেশে যেই হাসপাতালগুলো আছে, সরকারি যেই হাসপাতালগুলো আছে, যে কোনো একটি হাসপাতালের কথা তুমি যদি চিন্তা করো, যেমন ধরো, ঠিক আছে, আমরা ঢাকা মেডিকেল কলেজের কথাই চিন্তা করি, ঢাকা মেডিকেল হাসপাতাল। এই হাসপাতালের সরকারের পক্ষ থেকে, সরকারকে তো সব ঢাকা মেডিকেল মতন সারা দেশে যত হাসপাতাল আছে সব জায়গায় তো ডাক্তার, নার্স, ওষুধ, অপারেশনের টেবিল, ওষুধপত্র, ব্যান্ডেজ, পট্টি সব দিতে হয়। তো সরকারেরও তো একটা লিমিটেশন আছে, বাজেট আছে, সবকিছু আছে। ধরো, উদাহরণ হিসেবে ধরছি, ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন 2000 রোগীকে অ্যাড্রেস করতে পারবে, 2000 রোগী টেক কেয়ার করতে পারবে, এই হচ্ছে ক্যাপাসিটি। সরকার যেই সাপোর্ট দিচ্ছে সেটা 2000 রোগীকে ম্যানেজ করার ক্যাপাসিটি আছে, এইভাবে দিতে পারছে সরকার। কিন্তু তোমার ওখানে রোগীর সংখ্যা প্রতিদিন 3000, 3500 হচ্ছে। তার মানে তুমি আজকের যেই 3500 হলো, তার মধ্যে থেকে প্রথম 2000কে তুমি ট্রিটমেন্ট দিলে, তোমার হাতে 1500 রয়ে গেল। আগামীকালকে কিন্তু আরো 3500 আছে, অর্থাৎ আজকে 1500 এই আগামীকালকে 3000-এর সাথে অ্যাড হয়ে 4500 হয়ে যাচ্ছে। কিন্তু তুমি তো সাপোর্ট দিতে পারছো শুধুমাত্র 2000-কে। তুমি কি তোমার কোনো, ইজ ইট পসিবল হিউম্যানলি যে এই জিনিসটাকে কোঅপ করতে পারা? কোনোভাবেই তুমি পারবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে যেটা করা যেতে পারে, ইউরোপে এখন যেটা তারা চেষ্টা করছে, ইউরোপেও তো দেশগুলা মোটামুটি বড় লোক, ধনী দেশ বলতে যাদের বুঝি আমরা, ইউরোপের অধিকাংশ দেশ তাই। কিন্তু এরাও, এখানেও কিন্তু বৈধভাবে যে বাস করে, যেই নাগরিক এই দেশের বৈধ নাগরিক, তার ক্যান্সারই হোক, তার বাইপাস হোক, যাই হোক না কেন, সরকার সব খরচ বহন করে। কিন্তু তারা হিমশিম খাচ্ছে। এখন তারা যেই জিনিসটা করতে যাচ্ছে, তারা প্রিভেনশনের উপরে জোর দিতে যাচ্ছে, প্রিভেনশন। আচ্ছা, আমাদের দেশের মেইন অসুখ বিসুখ কি হয় সাধারণত যদি আমরা দেখি? ডায়াবেটিকের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, আমাদের ইয়ের প্রবলেম আছে, ডায়াবেটিক, কার্ডিয়াক, আর তোমার, আরেকটা সিরিয়াস প্রবলেম, কিডনির প্রবলেম আছে। এই তিনটা খুব দেখা যায়, অন্য অন্য তো আছে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা যদি মানুষকে শিখাতে পারে, মানুষকে তো শিখাতে হবে, জানাতে হবে, অ্যাওয়্যার করতে হবে মানুষকে, যে ভাই তুমি এই খাবারগুলো খেও না, তাহলে তোমার ডায়াবেটিক হবে না। এইভাবে পানি খাও বা ওই খাও, তাহলে কিডনি এফেক্ট করবে না। এই জিনিস খেও না, তাহলে এইভাবে খাও, তাহলে তোমার কার্ডিয়াক প্রবলেম হবে না। মানুষকে অ্যাওয়্যার করতে হবে হাইজিন সম্পর্কে, খাওয়া সম্পর্কে। আমরা এই অ্যাওয়ারনেসটা, ইউরোপ যা করছে, শুরু করেছে আজকে থেকে প্রায় 7-8 বছর আগে, আমরা সেই জিনিসটা এখন এখানে করতে চাইছি বাংলাদেশে। আমরা বাংলাদেশে হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করতে চাইছি।
আমাদের প্লাস মাইনাস একটা হিসাব আছে, আমরা ইনশাল্লাহ গ্র্যাজুয়ালি 1 লক্ষ হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করব, যেই হেলথ কেয়ারকে আমরা পুরা ডিজিটালাইজ করব। অর্থাৎ এখন সবার এনআইডি কার্ড আছে, হেলথ কেয়ার যখন কোনো একটা গ্রামে যাবে, একটা বাড়িতে, তারা বাড়ি বাড়িতে যাবে, মানে ডোর টু ডোর তারা সার্ভিস দেওয়ার চেষ্টা করবে, বেসিক হেলথ কেয়ারের সার্ভিস। ওখানে বসে যে সে একদম কার্ডিয়াক কারো প্রবলেম থাকলে সেটা সলিউশন দিতে পারে, নট দ্যাট। বেসিক জিনিসগুলো, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, পেট খারাপ, এই জিনিসগুলো হলে যাতে তারা টেক কেয়ার করতে পারে, এবং এই হাইজিন সম্পর্কে এইগুলো তারা তাদেরকে বোঝাবে। এখন চিন্তা করে দেখো, আমরা যদি এইভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে, যদি ওই যে বললাম ডেইলি 3-3.5 হাজার রোগী কিউ হচ্ছে, কিন্তু আমরা যদি এই 3.5 হাজারকে কমাতে 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 2 হাজারে নিয়ে আসতে পারি, তাহলে কি দাঁড়াবে? যেই 2 হাজার যাচ্ছে, এই 2 হাজার তো বেটার সার্ভিস পাবে, তাই নয় কি? 2 হাজারের জন্য ডাক্তার, নার্স, ওষুধ, সব কিছু, ডাক্তার ঠিকভাবে তাকে অ্যাটেন্ড করতে পারবে, নার্স ঠিকভাবে তার টেক কেয়ার করতে পারবে, তার প্রপারলি সে ওষুধটা পাবে। সময় লাগবে, কিন্তু আমরা যদি আজকে থেকে শুরু করি, করতে পারি ইনশাল্লাহ, তাহলে 5 হোক 10 বছর হোক পরে গিয়ে আমরা এই জিনিসটা আমরা সফল হতে পারবো ইনশাল্লাহ, কম বেশি। এটা হচ্ছে আমাদের লং টার্ম হেলথ প্ল্যান। কেউ বেটার কিছু বলুক, আমাদের কোনো আপত্তি নেই সেটা গ্রহণ করতে। আসো এবার হেলথ কেয়ারের ভিতরে আরেকটা কাজ আমরা করতে চাইছি, মন দিয়ে শুনতে হবে। এখানে মেডিকেল স্টুডেন্ট আছে কি কেউ? হাত তুলতে পারো যদি মেডিকেল স্টুডেন্ট থাকে। আচ্ছা, পিছন দিকে, গুড। তোমরা মেডিকেলের স্টুডেন্ট যে আছো, আহ, একজন প্লিজ সামনে এসে এগিয়ে আসো, অথবা তার হাতে মাইক্রোফোনটা দাও তো ভাই। এখানে মাইক্রোফোন যাদের হাতে আছে, মেডিকেল স্টুডেন্ট, পিছনে যে মাইক্রোফোনটা ক্যারি করবে, সে যে কোনো একজনকে চয়েস করে, মেডিকেল স্টুডেন্টের যে কোনো একজনকে চয়েস করে তার হাতে দাও। তবে মেয়েদের মধ্যে যদি কেউ থাকে আসসালামু মেডিকেল আলাইকুম। স্টুডেন্ট, ভালো হয় প্রিফারেবলি। ওয়ামসলাম। আচ্ছা, কি নাম তোমার ভাইয়া বলো তো? আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ওয়ামসলাম। মোহাম্মদ আতিকুর রহমান তালুকদার। আমি পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলাম। রাজীব আকরাম কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলাম। আচ্ছা। আচ্ছা, তোমাকে আকরাম, তোমার কি নাম বললে, সরি তোমার? ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান তালুকদার। আতিকুর রহমান। আচ্ছা, আতিক। আতিক, তোমাকে যদি আমি এখন জিজ্ঞেস করি, তোমার সামনে সংক্ষেপে আমি যেই বিষয়টা তুলে ধরলাম প্রিভেনশনের, তুমি কি মনে করো যে এটা 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 একটা এমন কাজ যেটা যেটা কোনো অর্থ বহন করে, মিনিংফুল একটা কাজ, এর এর মাধ্যমে আমরা আস্তে আস্তে সমস্যা কমিয়ে আনতে পারবো, তুমি কি তাই মনে করো? আমি যদি রিয়েলিস্টিকলি বলতে চাই, আমাদের যে 18 থেকে 20 কোটি জনসংখ্যা এবং 10,000 জনের প্রতি 5.26 হচ্ছে আমাদের ডক্টরদের সংখ্যা। ভাই তো আতিক, ওগুলা হিসাব আমরা জানি, আমি প্রিভেনশনের যেই বিষয়টা বলেছি। তুমি অবশ্যই কি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এবং প্রিভেনশনের দিকে যাওয়ার তো যে রাস্তাটা যা হ্যাঁ, সারা তোমার সামনে পৃথিবী আমি ওদিকে যেটা যাচ্ছে। এক্সপ্লেন করলাম, এর মধ্যে আরো ডিটেল বিষয় আছে, আমি সংক্ষেপে যতটুকু বুঝেছো আমার কথা থেকে, তুমি কি মনে করো আমরা এই কাজটা শুরু করলে মানুষ উইল গেট বেটার রেজাল্ট? পিপল ইনশাল্লাহ উইল গেট, অবশ্যই পাবে। তো ইউ এগ্রি টু দিস? ইনশাল্লাহ অবশ্যই পাবে। ওকে, বসো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বসো। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, এবার তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলি। দেখো, এই মুহূর্তে এটা আতিক জানবে বা অন্য যারা আছে তোমাদের হয়তো ধারণা আছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে পাবলিক হেলথ সার্ভিসের যে ইনফ্রাস্ট্রাকচার, যতটুকু সংখ্যা, বেড টেড, প্রাইভেট সেক্টরেও কম বেশি একই রকম। বেডের সংখ্যা বা হসপিটালের সংখ্যা, ডাক্তার, নার্স মোটামুটি কাছাকাছি একই রকম। ক্ষেত্র বিশেষে খুব সম্ভবত লাস্ট ডাটা যেটা বলে প্রাইভেট সেক্টরে একটু হলেও বেশি, 1% হলেও প্রবাবলি বেশি সংখ্যা। এখন আমরা একটা জিনিস চিন্তা করছি, দেখো, বাংলাদেশে কোনো মানুষের, সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, কারো কোনো সদস্যের কার্ডিয়াক প্রবলেম হলো, অথবা তার কিডনি ডায়ালিসিসের সমস্যা চলে আসলো, অথবা তোমার ক্যান্সারের রুগী, এরকম সিরিয়াস যেই টাইপের রোগগুলো হয়, সরকারি হাসপাতালে গেলে স্বাভাবিক লম্বা কিউ থাকে। প্রাইভেট হাসপাতালে অধিকাংশ ক্ষেত্রে এফোর্ড করা সম্ভব হয় না অর্থনৈতিক দিক থেকে, তাই তো? এটা তো এগ্রি করছো সবাই। এফোর্ট অনেকেই করতে পারে না, অথবা এফোর্ট যদি করতেও পারে, চা মানে চাল চুলা সব বিক্রি করে ফেলতে হয়, সর্বশান্ত হয়ে যেতে হয় একজন মানুষকে, সাধারণ মানুষকে। আমরা যেটা চিন্তা করছি,
সেটা হচ্ছে, তুমি যদি আজকে একটা হসপিটাল, তুমি কিন্তু বলতে পারো, আমরা বলতে পারি রাজনৈতিক দল হিসেবে ইনশাল্লাহ সরকারে গেলে, যে আজকেই আমরা এখানে হসপিটালের কাজ শুরু করবো। হসপিটাল একটা তৈরি করা 5 বছর, 4-5 বছর সময় লাগবে, মেশিন আনা, মেশিন খোলা, ট্রেনিং করা, এর ভিতরে তো ঘাপলা টাপলা হয়, আমরা জানি, অস্বীকার করে লাভ নাই। আচ্ছা, আমরা যেটা চিন্তা করছি এখন, যে মানুষকে কিভাবে বেটার সার্ভিস দেওয়া যায়, কুইক দেওয়া যায়। আমরা প্রাইভেট অ্যান্ড পাবলিক পার্টনারশিপ নামে একটা কাজ শুরু করতে চাচ্ছি। কি সেটা এবার আসো। এটা সব যে জ্বর সর্দি খালি হলো বা পেট খারাপ হলো তার জন্য না, কিন্তু সিরিয়াস যেই রোগীগুলা, যেমন ক্যান্সার, ডায়ালিসিস, কার্ডিয়াক প্রবলেম, এরকম সিরিয়াস 3টা 4টা 5টা ম্যাক্সিমাম, আমরা কি করব? ধরো একটা উদাহরণ দিই, পিজি হাসপাতাল। পিজি হাসপাতালে একজন মানুষ আসলো, তার ক্যান্সার হয়েছে, কেমো দিবে। এখন পিজি হাসপাতালে একটা মেশিন আছে যে ক্যান্সারের যে কেমোটা দেয়, এটার ক্যাপাসিটি হচ্ছে মাসে, ধরো উদাহরণ এক্সাম্পল, মাসে 100 জনকে সে কিমো দিতে পারে মেশিনটা। কিন্তু ওখানে কিউ হচ্ছে 300 জন, মানে আরো 200 জন বেশি কিউ আছে। তো 101 জন বা 110 জন যে সিরিয়াল নাম্বারে পড়েছে, ও বেচারা কি আসছে, তো ক্যান্সারে মরেই যাবে লোকটা। তুমি চাইলেও তো দিতে পারছো না, কারণ তোমার সরকারি হাসপাতালে তো হয় নষ্ট, অথবা কাজ করছে না, অথবা কিও। এখন কি করা যায়? মানুষটাকে তো আমাদের ট্রিটমেন্ট দিতে হবে। তো মানুষ হিসেবে সেটা তার অধিকার, চিকিৎসা পাওয়ার অধিকার, এটা মানবাধিকারের একটা অংশ। হোয়াট উই হ্যাভ থট, ম্যাডাম, ধরো এভার কেয়ার হাসপাতালে উনি চিকিৎসাধীন আছেন, আমরা উদাহরণ হিসেবে ধরি। এভার কেয়ার হাসপাতালেও ধরো একটা মেশিন আছে যে কিমো দেয় ক্যান্সার পেশেন্টকে। কিন্তু এভার কেয়ার হাসপাতাল যেহেতু প্রাইভেট হাসপাতাল, তাদের খরচ স্বাভাবিকভাবে বেশি। সব মানুষ, সাধারণ মানুষের পক্ষে, একজন স্কুলের, প্রাইমারি স্কুলের টিচার, অথবা একজন ছোট ব্যবসায়ী, অথবা একজন রিক্সা চালক, একজন সিএনজি চালক, অথবা একজন গৃহকর্মী, তার পক্ষে তো সম্ভব না। ওই কিউতেও সে বেচারা জায়গা পাচ্ছে না। আবার ওই হসপিটাল, প্রাইভেট এভার কেয়ার হোক অথবা অন্য হসপিটালই হোক বাংলাদেশের প্রাইভেট হসপিটাল, সেখানেও তো সে করতে পারছে না, বিকজ অফ এক্সপেন্স। আমরা যেই পলিসিটা করতে চাচ্ছি, আমরা অন্য যে স্ট্যান্ডার্ড বজায় রেখে, একদম স্ট্যান্ডার্ড বজায় রেখে, যেই সব হাসপাতালে কিমো দেবার মেশিন আছে, আমরা তাদের সাথে কথা বলবো, একটা পলিসির মাধ্যমে তাদেরকে নিয়ে আসবো, যে আমরা জানি তোমাদের এই খরচ, আমরা সরকার থেকে তোমাকে এই খরচটা দিব। সে একটা কিমো দেওয়ার ক্ষেত্রে, কথা প্রসঙ্গে মানে অ্যাজ এন এক্সাম্পল, 20,000 টাকা খরচ হয়। আমরা তখন 20,000 টাকা সেই হাসপাতালকে দিব, এবং ওই যে পিজি হাসপাতালের 101 নম্বর যে ব্যক্তি, তাকে আমরা শিফট করব ওই হাসপাতালে, আমরা তাকে শিফট করব ওই হাসপাতালে। সো দ্যাট, আমরা যদি এই কাজটা করতে পারি, তাহলে আমরা 5 বছর অপেক্ষা করতে হবে না একটা মানুষকে চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য। আমরা 3 থেকে 6 মাসের মধ্যে, এটা পলিসির ব্যাপার, বাজেট অ্যারেঞ্জ করে 3 থেকে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা এই সার্ভিসটা মানুষকে দেওয়া শুরু করতে পারবো। দ্রুত মানুষ সার্ভিস পাবে। আমরা হেলথ কেয়ারের ক্ষেত্রে এই প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, এই কথাটি আমরা চিন্তা করেছি। হ্যাঁ, অনেকে অনেক কিছু বলতে পারে, এই সমস্যা হবে, ওই হবে। আরে ভাই, সমস্যা তো যে কোনো কাজই হবে। তারপরেও তো 10 জন না হলেও 5 জন 7 জন মানুষকে হলেও তো আমি সুবিধাটা দিতে পারছি, দ্রুত তারা সুবিধা পাচ্ছে। ওখানে এরার্স থাকবে, আমরা ধীরে ধীরে এরার্স গুলো ঠিক করবো, যেগুলো ভুল থাকবে সেগুলো ভুল ঠিক করব। এখন এখানে মেয়েদের মধ্যে থেকে কোনো মেডিকেল স্টুডেন্ট আছে কি? আমার সামনে অনেক বোনেরা বসে আছে, তোমাদের মধ্যে কেউ আছে মেডিকেল? আচ্ছা, নেই। পেছন দিকে আছে, অডিটোরিয়াম পেছন দিকে মেডিকেল কেউ আছে? একটা কে যিনি হাত তুলেছিল মনে হয়, একজনকে মেডিকেলের, ওই যে হাত তুলেছে, ও আগেও হাত তুলেছিল। আচ্ছা, ওর কাছে চলে যেত মাইক্রোফোন, ও বেচারা দুবার দাঁড়িয়েছে, যে সাদা শার্ট পরে। ক্যামেরাটা একটু বাম দিকে ঘোরাও তো তোমাদের, ক্যামেরাম্যান একটু বাম দিকে ভাই, থ্যাংক ইউ, বাস। হেলথ একটা অনেক বড় ইস্যু মানুষের জীবনে, সেই জন্যই আমি একটু ডিটেল বলছি। হ্যাঁ ভাইয়া, বলো তোমার নাম কি, একটু আগে নামটা বলো। আসছে না, তোমার আওয়াজ শুনতে পাচ্ছি না আমি। হাসিবুর রহমান সিয়াম আমার নাম। হাসিবা সিয়াম, আচ্ছা সিয়াম, তুমি কোন মেডিকেল থেকে এসছো? শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ উত্তরা। আচ্ছা, তুমি এখন কি রানিং স্টুডেন্ট না মেডিকেল স্টুডেন্ট?
না পাশ জি, আমি করেছো? রানিং মেডিকেল স্টুডেন্ট, ফাইনাল ইয়ার স্টুডেন্ট। ভেরি গুড। আচ্ছা হাসিব, তুমি আমাকে বলো তো, এই মাত্র তোমার সামনে যেটা আমি এক্সপ্লেন করলাম যে আমরা এই পলিসিটা নিতে যাচ্ছি, তুমি কি মনে করো এই পলিসিটা যদি আমরা নিতে পারি তাহলে অনেক দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারবো আমরা? তোমার কি এটা মনে হয়? জি, আমার এই বিষয়ে একমত আমি আপনার সাথে। তুমি আমার সাথে একমত, মানে তুমি দলের সাথে একমত, আমি না, এখানে আই এম নাথিং ব্যক্তিগত, এটা দলের পলিসি। তাহলে হাসিবের সাথে এবং আমার সাথে তোমরা বাকিরা কি মনে করো আমরা মানুষের কাছে দ্রুত স্বাস্থ্য সেবা পৌঁছতে পারবো? মনে করো। ধন্যবাদ, ধন্যবাদ। এখন থ্যাংক ইউ। ভাইরা, থ্যাংক ইউ হাসিব, বসো, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা ফ্যামিলি কার্ডের বিষয় নিয়ে আলাপ করলাম, আমরা জব ক্রিয়েশন নিয়ে আলাপ করলাম, কিভাবে জব হতে পারে বিভিন্ন মানুষের, বিভিন্ন ক্যাটাগরির মানুষের, কিভাবে আমরা শিক্ষাটাকে বেটার টিচার ট্রেন করতে পারি ফর ফর দি ফিউচার জেনারেশন, এটা তোমাদের সামনে আলাপ করলাম। আমরা মানুষের স্বাস্থ্য নিয়ে আলাপ করলাম। এরপরে আসো কৃষি বা এনভায়রনমেন্ট নিয়ে যদি আমরা আলাপ করি, আলাপগুলো হয়ে গেছে, তারপরেও তোমাদের সাথে সামনে কথা বলার লোকটা আমি সংবরণ করতে পারছি না, আলাপ হয়ে গেছে। তো এখন কৃষি, কৃষি নিয়ে তোমরা দেখেছো যে কৃষি নিয়ে তোমরা দেখেছো যে আমাদের যে যখন কৃষি কার্ডটা উপস্থাপন করা হয়েছে, আহ, এই কৃষি কার্ডের মাধ্যমে 10টা সুবিধা আমরা পৌঁছে দিতে চাই কৃষকদের কাছে। হ্যাঁ, সময় লাগবে, আমাদের সময় লাগবে, টেস্ট কেস করতে হবে, করার মাধ্যমে এগুলার এরার্সগুলো বের করতে হবে। থিওরিটিক্যালি অনেক জিনিস প্রথমে খুব সুন্দর মনে হয়, প্র্যাকটিক্যালি কিছু কিছু সমস্যা পরে দেখা যায়, বাট শুরু না করলে তো আমরা বুঝতেও পারবো না। কিন্তু এখানে নিশ্চয়ই অনেক ফ্যামিলি তোমরা আছো যাদের পরিবার সরাসরি কৃষকের সাথে জড়িত, তাই নয় কি? যাদের পরিবার সরাসরি কৃষকের কাছে জড়িত, এরকম কি কেউ আছো যাদের বা মানে পরিবার সরাসরি কৃষকের সাথে জড়িত, তোমাকে কষ্ট করে টাকা পাঠাচ্ছে দেশে পড়ালেখা করার জন্য টাকা? এই যে অনেকে হাত তুলেছে। এখন তুমি এই যে কৃষককে কৃষক কার্ডটা যে আমরা দিব, কৃষক কিন্তু কয়েক রকমের আছে বাংলাদেশে। প্রান্তিক কৃষক আছে, ক্ষুদ্র কৃষক আছে, মাঝারি কৃষক আছে, অনেক ধরনের কৃষক আছে। এই কৃষকদেরকে আমাদের একটা সাপোর্ট দিতে হবে। ইট ইজ নট লাইক দ্যাট যে সারা জীবন সে সাপোর্ট পাবে, আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত সাপোর্ট দিব। এখন কৃষকরা যেই সাপোর্ট পায় সেটা তাদের জন্য এনাফ হয় না, এনাফ না। এখন যে একটা ফসল করে, আমরা পুরা বাংলাদেশে যে কৃষি জমি যা আছে, নিশ্চয়ই তোমাদের সামনে ডক্টর মজিদ এক্সপ্লেন করেছে, কৃষি জমি যা আছে পুরা জিনিসটাকে আমরা একদম, এখন জিনিসটা খুব করাটা ইজি, একদম প্রত্যেকটা কৃষককে একদম রেজিস্টার করে ডাটা প্রসেসের মধ্যে সিস্টেমের মধ্যে নিয়ে এসে আমরা কার কি জমি, কার কতটুকু জমি, কে বর্গা চাষি বা কে জমির ওনার, এবং কে কি ফসল করছে, পুরা জিনিসটাকে আমরা একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসতে চাই। এবং নিয়ে আসার মাধ্যমে প্রথমে আমরা প্রান্তিক, ক্ষুদ্র এবং মাঝারি কৃষকদেরকে একটা সাপোর্ট দিতে চাই। যে দুইটা ফসল করে, যে কোনো একটা ফসলে, ধরো কেউ টমেটো চাষ করে, এখন টমেটো চাষ যেহেতু সে করে, তাকে হয়তো 2 সিজনে সে টমেটো চাষ করে বা 2বার করে বছরে, বা টমেটোর সাথে অন্য ফসল করে, তাকে যে কোনো একটা ফসলের ফুল সাপোর্টটা আমরা দিতে চাই সরকারের বা দেশের রাষ্ট্রের পক্ষ থেকে। তাতে করে যেটা হবে, একটা সাপোর্ট যখন সে পাবে, তার কিছুটা তখন সুবিধা হবে। এবং কিছুটা সুবিধা হওয়ার পরে প্রথম 1 সিজন 2 সিজনে না, প্রথম 1-2 বছরেও না, 5-7 বছর পরে গিয়ে কিন্তু সে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে সক্ষম হবে, একটা বুনিয়াদের উপরে দাঁড়াবে। তোমরা ভাই যারা সরাসরি কৃষক ফ্যামিলি থেকে এখানে এসছো, ঢাকায় পড়ালেখা করছে, কষ্ট করে বাবা মা তোমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এরকম যদি 2-4 জন থাকে, একটু হাত তুলবে কি কেউ? অনেকে আছে, ভেরি গুড। কৃষি, কৃষক পরিবারের সন্তান দেখে আমার নিজেরও ভালো লাগছে। আমিও কিন্তু কৃষিকাজের সাথে একটু জড়িত আছি, সেই গল্প না হয় আরেকদিন বলবো। আচ্ছা, আহ, জাহাঙ্গীর, মাইকটা কি তোমার কাছে? আচ্ছা, কৃষক জি স্যার। পরিবারের সন্তান একজনকে দাও তো, যে কোনো একজন কৃষক পরিবারের সন্তান একজনকে সিলেক্ট করো, আমি দরজাটা খুলে আসি একটু। যে হইচই না, হইচই না, হইচই না, হ্যাঁ। কি নাম আসসালামু ভাইয়া আলাইকুম। তোমার, বলো। ওয়ালাইকুম, কি নাম তোমার বলো? আমি মোহাম্মদ সাইদুজ্জামান সুজন, সুজন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক। ভেরি গুড।
তো তোমার পরিবার কি কৃষিকাজের সাথে সম্পর্কিত? জি জি। কোথায় সম্পূর্ণ। তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো ঠাকুরগাঁও সদর। আচ্ছা, তুমি কি কি ধরনের কৃষিকাজের সাথে সম্পর্কিত? আমরা বছরে 3টা ফসল করি। সেটা হুম। হলো ধান, আলু আর ভুট্টা। ভুট্টা, ধান, আলু, ভুট্টা, আচ্ছা ঠিক আছে। তো এখন তোমার জমির পরিমাণ কত তোমার পরিবারের? এখন প্রায় 6 বিঘার মতো। 6 বিঘার মতন, তাহলে তুমি মোটামুটি ভাবে আহ ক্ষুদ্র কৃষকের মধ্যে তুমি পড়ছো খুব সম্ভবত। ক্ষুদ্র কৃষকের মধ্যে পড়ছো এখন। কৃষক পরিবারের সন্তান হিসেবে তুমি জানো তোমার ফ্যামিলি কি পরিমাণ কষ্ট করতে হয় কোনো একটা সিজনে, যদি বৃষ্টি বেশি হলো বা বৃষ্টি কম হলো, তাহলে কি কষ্টের মধ্যে পড়তে হচ্ছে। তারপরে আমান চলে আসো ভাই, ওকে কথা বলতে দাও, ওকে ছেড়ে দাও, নাহলে ও তুমি গেলে ভয় পাবে, ও ঘাবড়ে যাবে। আমান, তুমি ওখান থেকে সরে আসো, তুমি ডোন্ট ট্রাই টু ইনফ্লুয়েন্স হিম। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে তোমরা 3টা ফসল করো, তুমি যদি, তুমি যেহেতু কৃষক পরিবারের সদস্য, তোমাকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে আহ, তুমি যদি তোমার আব্বার কাছে তোমার ফোনে অথবা তোমার আব্বার ফোনে যদি একটা অ্যাপ থাকে, এবং ধরো আহ, আগামীকাল তুমি, কথা প্রসঙ্গে আগামীকাল ভুট্টার তুমি করবে, কিন্তু সেটার তুমি সারটা দিবে মাটিতে, কিন্তু কালকে বৃষ্টি হবে কি হবে না, যদি বৃষ্টি হয় সারটা তো তাহলে ওয়াশ আউট হয়ে যাবে, তাই না সুজন? কি হয়েছে ভাইয়া, তুমি ইমোশনাল হয়ে গেলে কেন? আচ্ছা, ও, ওকে টাইম দাও, ওকে টাইম দাও, কোনো অসুবিধা নেই, টাইম দাও, উই হ্যাভ টাইম। জি স্যার, আবার একটু। আচ্ছা, ঠিক আছে, আমি যেটা বলছিলাম আবার বলি। তুমি যেহেতু জানো কৃষক পরিবারের একজন সন্তান তুমি, ধরো তুমি আগামীকাল তোমার আব্বা উনি প্ল্যান করলেন যে আগামীকাল সার দিবেন জমিতে, কিন্তু আবার উনি একটু চিন্তায় আছেন যে সারটা যে দিবেন। স্যার ওনার ওর বাবা মারা গেছে এই কারণে ও, একটু। আচ্ছা আচ্ছা, আমি সরি। ঠিক আছে, তাহলে এখন চাষবাস কে দেখছে? আমি সরি, আমি জানতাম না। আমি পরিবার, আমার ভাই। তোমার ভাই দেখছে, আচ্ছা তোমার ভাই ধরো ঠিক করলো যে কালকে সার দিবে, কিন্তু কালকে বৃষ্টি হবে কিনা এটা তো আমরা জানি না, তাই না? এখন না, আমরা। বৃষ্টি হলে সারটা ধুয়ে যাবে। তো আমরা এখন যেটা, আমরা অলরেডি আমাদের বাংলাদেশি একজন সায়েন্টিস্ট, উনি অস্ট্রেলিয়াতে থাকে, ওনাকে নিয়ে আমরা বসেছি এবং উনি বেরও করেছেন, সেটা ডিজাইনও করেছেন যে তোমার যেই অঞ্চল, ওই অঞ্চলে কালকে বৃষ্টি হবে কিনা ওই অ্যাপের মাধ্যমে তুমি জানতে পারবে। আমরা এতটা ডিটেইল পর্যন্ত কাজ করার চেষ্টা করেছি, মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। তো আমি যদি অ্যাপের মাধ্যমে জানতে পারি যে বৃষ্টি হবে, তাহলে আমি সার আজকে দিব না, আমি দেবো না, আগামীকালকে দিব। রাইট। Right. আচ্ছা, এর বাইরে আরেকটা সাপোর্ট, অর্থাৎ তোমার ধরো 3টা ফসলে তোমাকে যদি, তোমার ফ্যামিলিকে যদি আমরা যে কোনো একটা ফসলে, যেহেতু তোমার তুমি ক্ষুদ্র 6 বিঘা জমি, ক্ষুদ্র কৃষকের পর্যায়ে তুমি পড়লে, তোমাকে যদি একটা ফসলের মোটামুটিভাবে সার, বীজ, কীটনাশক যদি আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মোটামুটিভাবে পুরাটা সরবরাহ করতে পারি, তাহলে তোমার নিজের পকেটের সেই খরচটা বেঁচে গেল ওই সিজনের জন্য। তুমি কি মনে করো পরপর 5 বছর যদি তোমাকে এই সাপোর্টটা আমরা দিতে, সরকার দিতে সক্ষম হয়, তাহলে 5 বছর পরে তোমার অর্থনৈতিক অবস্থা, এবং তোমার মতন সারা বাংলাদেশে যে আরো কয়েক লক্ষ, আমাদের এমনি অ্যাভেলেবেল ডাটার ভিত্তিতে সব মিলে প্রায় 1.5 কোটির মতন কৃষক আসে এই মুহূর্তে, যেই ডাটা আছে আমাদের। তো 1.5 কোটির মধ্যে আবার ক্যাটাগরি আছে বিভিন্ন কৃষকের। তো ধরো এরকম ক্ষুদ্র কৃষকের সংখ্যা সবচেয়ে বেশি, 6 বিঘা জমি বা 2 বিঘা জমি, 1 বিঘা জমি, ক্ষুদ্র বা মাঝারি কৃষক। তোমার ফ্যামিলি যেই লেভেলের কৃষক পরিবার, তাদের জন্য কন্টিনিউ 5 বছর যদি এই সুবিধাটা কন্টিনিউ হয়, তাতে তুমি মনে করো তোমার পরিবার একটা শক্ত অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়াবে 5 বছর পর। হ্যাঁ, আমি মনে করি যে আমার ফ্যামিলি আরো এগিয়ে যাবে, এবং কি এই যে টাকাটা আমরা এইখান থেকে পাবো, সেই টাকাটা দিয়ে আমরা অবশ্যই কিছু হয়তো বা জমি কিনবো, বা জমি বর্গা নিব, বর্গ নিয়ে আরো বেশি উৎপাদন করতে পারবো, সক্ষম হব। অর্থাৎ তোমার পরিবারের অর্থনৈতিক বুনিয়াদটা ধীরে 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 শক্তিশালী হবে, তাই তো? রাইট। বসে সুজন, ধন্যবাদ। আমি সরি, আমি জানতাম না তোমার আব্বা আসসালামু মারা আলাইকুম। গেছে। আসসালামু আলাইকুম।
আচ্ছা ভাই, তোমরা এখন সুজনের কথা শুনলে, তোমরা এখন আমার কথাও শুনলে। তোমরা যারা কৃষক পরিবারের সদস্য এবং কৃষক পরিবারের সদস্য নও, কিন্তু পুরো জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, আমাদের লক্ষ্য উদ্দেশ্য। তোমরা হল ভরা যে আমার ভাই বোনেরা তোমরা আছো, তোমরা কি মনে করো আমরা যদি কৃষকদের জন্য এই কাজটা করতে পারি তাহলে দেশের কৃষির চেহারার পরিবর্তন হবে, কৃষকদের চেহারার পরিবর্তন হবে? ডু ইউ এগ্রি টু দিস? আচ্ছা, তাহলে দলের এই পরিকল্পনা, তোমরা জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য, অর্থাৎ তোমরা বিএনপির সহযোগী সংগঠন, সেই হিসাবে কি তোমরা মনে করো যে তোমাদের দল বিএনপি, মূল দল বিএনপি এই দেশের মানুষের, এই দেশের কৃষকদের কথা, এই দেশের অসুস্থ মানুষের কথা, এই দেশের শিক্ষার্থীদের কথা, এই দেশের শিক্ষকদের কথা, এই দেশের তরুণ সমাজের কর্মসংস্থানের যেই পরিকল্পনাগুলো নিয়েছে, এইগুলো ভালো এবং বাস্তবসম্মত? তোমরা কি তাই মনে করো সারাদিনের রেজাল্ট আলোচনার পরে? কি সবাই এগ্রি? একজনের হাতে মাইক্রোফোন দেখতে পাচ্ছি। আমি ভাইয়া আসসালামু আলাইকুম। আমি ওয়েলকাম। বাংলা কলেজে সরকারি বাংলা কলেজের যুগ্ম আহ্বায়ক। আমি আমি একদম কৃষকের সন্তান। আমরা দুই বোন আইন আইন নিয়ে পড়াশোনা করেছি এবং আমি ঢাকা জজ কোর্ট থেকে আমি ভাইবা দিয়েছি। আমি ভেরি গুড। দেখেছি আমি দেখেছি যে আমি কৃষকের সন্তান হিসেবে যে আমার বাবা কতটা কষ্ট করেছে, যে আমার আমার যদি দল বিএনপি যদি সামনে যদি সরকার গঠন করে, যে আমার দলে থেকে যে পরিকল্পনাটা করেছে যে কৃষকদেরকে নিয়ে, আমি এখানে এবং আমি না, আমার সারা বাংলাদেশের প্রত্যেকটা কৃষক সন্তানরা একটা উপকারিত হবে। ধন্যবাদ। বসো বোন, আর কিছু বলবে আমি সংক্ষেপ করতে? যে এটা যে কৃষকদের যে ঋণের কথাটা বলছে, যে আমাদের যারা ঋণ দিবে, এটা যদি কৃষকদের ঋণ দেয়, আমি মনে করব আমি কৃষক সন্তান হিসেবে এটার আমরা উপকারিত হব। কারণ এই টাকাটা আমরা দেখা যায় আমাদের জমি, আমার বাসায় মানিকগঞ্জ সিঙ্গার, আমাদের এখানে মেন ফসলটা হয় ধান, আলু এবং ভুট্টা। দেখা যায় আমার বাবা এটা যদি এই ঋণটা পায়, তাহলে আমার বাবা অনেক উপকারিত হবে। দেখা যায় এর সাথে আরও অন্য অন্য যে কৃষি কাজগুলো আছে, যে ফসল, তার সাথে সে এই কাজগুলো সামনের দিকে এগিয়ে নিতে পারবে। এবং আমার পরিবার যারা আছে সদস্য, আমরা স্বচ্ছভাবে এটা আমাদের জীবনযাপনটা হবে। রাইট, রাইট। ওকে বোন, তুমি বসো। তুমি যেই কথাটা বললে, লোনের কথা বললে, আমরা আসসালামু আলাইকুম। এই সালাম আলাইকুম, আমরা এই কৃষি কার্ডের মধ্যে ওই সুবিধা রেখেছি। তোমাদের অনেকেরই ব্যাংক কার্ড আছে, ব্যাংকে থেকে তো এখন ওই যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটা তোমরা ব্যবহার করো অনেকেরই আছে, এবং ওখানে কিন্তু একটা চিপ আছে। আমরা এই কৃষক কার্ডের মধ্যে এরকম চিপ রাখবো এবং পুরো জিনিসটাকে একটা সার্ভারের মধ্যে নিয়ে আসবো। যে কোনো একজন কৃষক, সেটা সুজনের বাবাই, এই ভাই হোক, অথবা আমাদের আম, বোনের নামটা ভুলে গেলাম, কি বললে, ওর ফ্যামিলি থেকে ওর বাবাই হোক, যে যখনই লোন হোক বা কোনো কাজে যাবে, ওই কার্ডটা যখনই সে দিবে মেশিনের মধ্যে, তখন তার পুরো ডাটাটা চলে আসবে। তার জমি কোথায়, কি জমি, এবং কত পরিমাণ জমি, কি কি চাষ সে করে, কোন কোন ফসল সে চাষ করে, এই সব ডিটেল চলে আসবে, এবং তার লোনের কি অবস্থা না অবস্থা কি সব চলে আসবে। কাজেই এটার মাধ্যমে আমরা এই কৃষি লোনের ক্ষেত্রে যে করাপশনের কিছু বিষয় আছে, এই জিনিসগুলোকেও বহুলাংশে আমরা এই জিনিসগুলোকে, সমস্যাগুলোকে সমাধান করতে সক্ষম হব আমরা। এবার আমি আরো দু একটা বিষয় আলাপ করব। সময় গড়িয়ে যাচ্ছে, 6টা বাজে, আমারও এখানে জুম্মায় যেতে হবে। তোমরাও আজকে অনেকের হয়তো মিস হয়ে গেছে জুম্মা। এখন আসো আরো দু একটি বিষয়ে তো বেশ কয়েকটা মোটামুটি আলোচনা কভার হয়ে গেছে। এখন এখানে আমার মতন কারা আছো যারা পড়ালেখা একটু ফাঁকি দিতে বা দাও, কিন্তু আবার খেলাধুলা বেশি করো? কারা আছো? ম্যাক্সিমামই দেখি পড়ালেখায় ফাঁকি দিচ্ছে। আচ্ছা। আচ্ছা, কিন্তু খেলাধুলায় তা ভালো লাগে, তাই তো নাকি? খেলাধুলাটা, স্পোর্টস ভালো লাগে। যদি যদি আমি একটু অত ভালো স্পোর্টসম্যান ছিলাম না খেলাধুলায়, মাঝে সাথে খেলতাম, ফাঁকি বসে সব পড়ালেখায় দিতাম আমি। যাই হোক, আহ, তবে আমার ছোট ভাই খুব ভালো খেলোয়াড় ছিল, এটা বোধহয় বাই নাও তোমরা অনেকেই জানো। এনিওয়ে, আসো আমরা কাজের কথায় আসি। এটা কাজের কথা। আমাদের একটা পরিকল্পনা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার সাথে আমরা খেলাধুলাটাকে ইনক্লুড করব, কম্পালসারি করব। আমাদের বহু ছেলে মেয়ে আছে
তোমার আমার মতন দুষ্টু ছেলে মেয়ে আছে যারা, যাদের কাছে খেলাধুলাটা মোর প্রায়োরিটি। আমরা সরকারের বা দেশের রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চাই এই দেশে খেলোয়াড় তৈরি করতে, প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে। সে দেশের ভেতরে খেলবে, সে দেশের বাইরে খেলবে। এখন বলতে পারো প্রফেশনাল খেলোয়াড় কতদিন খেলবে? যতদিন তার শরীর তাকে অ্যালাউ করবে খেলবে, তারপরে সে ইনস্ট্রাক্টর হবে। অর্থাৎ একটা মানুষ প্রফেশনাল মিউজিশিয়ান যদি হতে পারে, প্রফেশনাল সিঙ্গার যদি হতে পারে, প্রফেশনাল আর্টিস্ট যদি হতে পারে, প্রফেশনালি যদি ডাক্তার হতে পারে, প্রফেশনালি যদি লয়ার হতে পারে, প্রফেশনালি কেন সে খেলোয়াড় হতে পারবে না? অবশ্যই হতে পারবে। আমরা নতুন করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে নতুন করি অনুষ্ঠানটি চালু হয়েছিল, আমরা এই নতুন করি এই দেখেছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকার চালু হয়েছে, এটাকে তো আমরা এক্সপ্যান্ড করবই। আমরা নতুন করির সাথে, আমিনুল অলরেডি এক্সপ্লেন করেছে তোমাদের সাথে, নতুন করির মধ্যে ক্রীড়া, স্পোর্টস আমরা চালু করব এই নতুন কুড়ির সাথে। কাজেই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে থেকে ভালো ভালো খেলোয়াড় আমরা বের করে আনতে চাই। এবার আসো প্রিয় সহকর্মীদের, এটার সাথে তো নিশ্চয়ই তোমরা ম্যাক্সিমাম বোধহয় একমত, তাই না? এই প্রজেক্টের সাথে আমরা যেটা করতে চাইছি, আমরা আমাদের স্পোর্টস মিনিস্ট্রি, আমরা আমাদের এডুকেশন মিনিস্ট্রি, আমরা আমাদের কালচারাল মিনিস্ট্রি, এই তিনটাকে আমরা এমনভাবে করব যে এই তিনটা একটার সাথে একটা বছরে 365 দিনের মধ্যে 350 দিন কাজ করবে। অর্থাৎ স্কুলে স্কুলে, গ্রামের স্কুলে স্কুলে, ইউনিয়নের স্কুলে স্কুলে, যে থানার স্কুলে বা উপজেলার স্কুলে স্কুলে, জেলার স্কুলে স্কুলে, কলেজে কলেজে প্রতিযোগিতা হবে, কালচারাল প্রতিযোগিতা হবে, স্পোর্টস প্রতিযোগিতা হবে, ডিবেট প্রতিযোগিতা হবে, ম্যাথস কম্পিটিশন হবে, যে যেটাতে পারবে। কালচারাল প্রতিযোগিতা হবে, গানের প্রতিযোগিতা হবে, নাচ প্রতিযোগিতা হবে, কোরআন পাঠ প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা হবে, কম্পিটিশন চলতে থাকবে। এবং গ্রাম থেকে শুরু করে এটা জাতীয় পর্যায় পর্যন্ত আসবে। জাতীয় পর্যায়ে যারা জিততে পারবে তাদেরকে আমরা পুরস্কৃত করব, অর্থাৎ উৎসাহিত করব। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু সুপ্ত প্রতিভা আছে, যার যেটা সুপ্ত প্রতিভা আছে আমরা সেটাকে বের করে আনার চেষ্টা করব। ফেসবুকে দিবে টাইম, দিনে আধা ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট টাইম দিবে। বাকি সারাদিন তাকে পড়ালেখা করতে হবে, তাকে টেকনিক্যাল জিনিসগুলো শিখতে হবে, প্র্যাকটিক্যালি করতে হবে, তাকে খেলাধুলা করতে হবে, তাকে স্পোর্টস থাকতে হবে, তাকে ডিবেট প্রতিযোগিতা থাকতে হবে, তাকে আর্ট কালচার শিখতে হবে। আমরা এইভাবে গড়ে তুলতে চাই আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে, যাতে করে তাকে আমরা ল্যাঙ্গুয়েজ শিখাবো। ল্যাঙ্গুয়েজ একটা বড়, তোমাদের এখানে অনেকেই যাদের একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে, একটা তোমরা চিন্তা করো যে তোমরা একদিন বাইরে যাবে, একটা ভালো জব করবে কোথাও। কিন্তু তোমাকে যদি আমি একটা, তোমার যেটা একাডেমিক যেটা কোর্স বা নলেজ আছে সেটা যদি তোমাকে দিতে পারি, একই সাথে তোমাকে যদি আমি ধরো একজন, তুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখলে, অথবা জার্মান, অথবা ফ্রেঞ্চ, অথবা ম্যান্ডারিন শিখলে, এবং তুমি কোনো একটা ভোকেশনাল বা টেকনিক্যাল ব্যাপারে তোমার স্কিলনেস আছে, তুমি আর্ট জানো, তুমি স্পোর্টস জানো, তুমি ডিবেট করতে পারো, তাহলে ভাই বলো তো তোমাকে কে আটকে রাখবে? পৃথিবীর কোন দেশে আটকে রাখতে পারবে? তোমাকে কেউ আটকে রাখতে পারবে? তুমি যে কোনো জব যে কোনো জায়গায় তুমি নিতে পারবে। বিশেষ করে তোমার যদি ল্যাঙ্গুয়েজ জানা থাকে, ইংরেজির পাশাপাশি যদি তোমার আরেকটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানা থাকে, তাহলে তুমি যে কোনো জায়গায় তুমি জব পাবে, তোমাকে বসে থাকতে হবে না, হতাশ হতে হবে না। আমরা এইভাবে পুরো বিষয়টাকে সাজাতে চাই। দেখো প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশের একটা খবর দেখলে, অনেক খবরের পাশাপাশি একটা খবর দেখলে খারাপ লাগে, যে ঢাকার বায়ু বলে খুব ওয়ান অফ দি দূষিত বায়ু, পলিউটেড বায়ু সারা পৃথিবীর মধ্যে। আমাদের এটার পরিবর্তন করতে হবে। আমরা বলেছি যে আমরা, আমাদের পরিকল্পনা হচ্ছে যে 5 বছরে ইনশাল্লাহ আমরা 25 কোটি গাছ লাগাবো। বছরে 4 থেকে 5 কোটি গাছ লাগাবো আমরা। এখন এই 4 থেকে 5 কোটি গাছ যদি লাগাতে হয়, রোপণ করতে হয়, যদি গাছ লাগাতে হয়, আমাদের আমাদের সকলকে, এই ঘরে তোমরা যারা আছো, তোমাদের ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেককে আমাদের একটা করে গাছ লাগাতে হবে। আমরা যদি প্রত্যেকে একটা করে গাছ লাগে, তাহলে তো 20 কোটি মানুষ, এক বছরে 20 কোটি গাছ আমরা লাগাতে পারবো। আমরা এর মধ্যে হিসাব নিকাশ বের করছি, শুধু তো বলার মধ্যে নেই। আমরা আমরা 25 কোটি গাছ লাগাবো। তুমি হয়তো বলতে পারো যে ভাইয়া এত চারা পাবেন কোথায়? এই প্রশ্ন তোমার মনে আসতেই পারে। তুমি গাছ লাগাবে 3 মাস, বাকি 9 মাস তুমি কি করবে? বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় সরকারি একটি নার্সারি আছে। এর বাইরে সব মিলিয়ে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় 1,100,000 নার্সারি আছে। এগুলা নার্সারির এভারেজ প্রোডাকশন ক্যাপাসিটি 20 থেকে 25 হাজার চারা। এখন তুমি হিসাব করো,
1 লক্ষ থেকে 20 থেকে 25 হাজার চারা। এদেরকে যদি প্রপারলি আমরা সাপোর্ট দিতে পারি, এই প্রোডাকশনের সংখ্যা তারা আরও কিছুটা বাড়াতে পারবে। যার 20 হাজার আছে সেটাকে মোটামুটি 20-25 হাজার আছে, সেটাকে 40 হাজার পর্যন্ত নিতে পারবে। ওই হিসাব নিকাশ করেই আমরা কথাটা বলছি, এই ব্যাপারে যারা এক্সপার্ট আছে তাদের সাথে আলোচনা করেই আমরা বলছি। এখন প্রিয় ভাই বোনেরা, তোমরা কিন্তু এখানে সমাজের এমন একটা অংশ তোমরা বসে আছো, এমন একটা অংশ তোমরা বসে আছো। একটা ছোট্ট ঘটনা দিয়ে আমি তোমাদেরকে বলি। এটা বছর দুয়েক আগের ঘটনা। আমি এবং তোমাদের ভাবি, আমরা দুইজন কোথাও যাচ্ছিলাম, গাড়ি চালাচ্ছিলাম। তো নর্মালি কি হয়, গাড়িতে উঠলে তো আমরা নর্মালি গান শুনি। তো সেদিন তোমাদের ভাবি এবং আমি কেউ গান শুনছিলাম না, বিবিসিতে একটা আলোচনা অনুষ্ঠান হচ্ছিল, একটা রিসার্চের রেজাল্ট। তো আমরা দুজনে মন দিয়ে, আমি ড্রাইভ করছিলাম, তোমার ভাবি পাশে বসে, আমরা দুজনেই আলোচনাটা শুনছিলাম। ওই আলোচনার মধ্যে একটা রিসার্চের রেজাল্ট বলছিল তারা। রেজাল্টটা হচ্ছে এরকম: একটা বিষয়, একটা সংগঠন তারা দুই জায়গায়, মানে দুটো প্লেস তারা ডিসাইড করেছে যে শিখাবে মানুষকে। একটা হচ্ছে যেমন হাত ধুয়ে, খাবার আগে হাত ভালো করে ধুয়ে খেতে হবে, সে উদাহরণটা দিচ্ছে। এইটা তারা কতগুলা স্কুলের বাচ্চাদেরকে শিখিয়েছে, আর কতগুলা জায়গায় বাসায় গার্জিয়ানদেরকে শিখিয়েছে। তারপরে যখন রিসার্চের রেজাল্ট আসলো, রেজাল্ট আসার পরে দেখা গেল যে যে জায়গায় বাচ্চাদেরকে শিখিয়েছিল ওই ওই বাসায় ওইটা ফলো বেশি হচ্ছে, ম্যাক্সিমাম ইনস্ট্রাকশনগুলো ফলো হচ্ছে। কিন্তু যেখানে অ্যাডাল্টদেরকে, বড়দেরকে শিখিয়েছিল, সেইগুলোতে রিসার্চে রেজাল্টে দেখা গেছে যে তাদের ওখান থেকে ভালো রেজাল্ট আসছে না। কেন বাচ্চাদের ওখান থেকে রেজাল্ট আসলো? কারণ বাচ্চাদেরকে যখন শিখিয়ে দিয়েছে, বাচ্চারা বাসায় গিয়ে যখনই দেখছে বাপ মা হাত ধুচ্ছে না, বাপ মাকে কম্পেল করছে তারা, না হাত ধুতে হবে, হাত ধুলে এই হবে ওই হবে, বাচ্চারা বাধ্য করছে। আর যেখানে শুধু বড়রা শিখেছে, সেখানে বড়রা শিখেছে, কান দিয়ে ঢুকেছে আর কান দিয়ে বের করে দিয়েছে, ভুলেও গিয়েছেন অন্যান্য কাজের ভাব। এখন তোমরা হচ্ছ বিএনপির সেই সন্তানেরা, বিএনপি সেই সন্তান তোমরা, বিএনপি পরিবারের সেই সন্তান তোমরা। তোমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য যা আজকে শিখে গিয়েছো, যা আজকে জেনে গিয়েছো, যা আজকে বুঝে গিয়েছো, এগুলো যদি শুধু তোমাদের মধ্যে না রেখে তোমাদের পক্ষে যতটুকু যাওয়া সম্ভব, সাধারণ মানুষ বলতে যারা আছে, তোমাদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, সবার মাধ্যমে তোমরা যদি যত বেশি স্প্রেড করে দিতে পারবে, তত তোমাদের সামনে স্টেজে লেখা আছে দেশ গড়ার পরিকল্পনা। এই পরিকল্পনা শব্দটি চেঞ্জ হয়ে গিয়ে বাস্তবায়ন শব্দটি চলে আসবে। আমাদের এই পরিকল্পনাগুলো, যেই 8টি পরিকল্পনা তোমাদের সামনে দিয়েছি, সেটি খাল খনক হোক, বৃক্ষরোপণ হোক, হেলথ কেয়ার হোক, কর্মসংস্থান হোক, ফ্যামিলি কার্ড হোক, কৃষক কার্ড হোক, আমাদের মোয়াজ্জেম সাহেব এবং ইমাম সাহেবদের জন্য মিনিমাম যে একটা সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা হোক, খেলাধুলা হোক, প্রত্যেকটি বিষয়ে আমরা তখনই সফল হতে পারবো যখন তোমাদের মতন সন্তানেরা এগিয়ে আসবে, বেরিয়ে আসবে ঘর থেকে, এবং এসে অন্য অন্য প্রত্যেকটি দুয়ারে গিয়ে নক করবে, প্রত্যেকটি দুয়ারে নক করবে এবং বলবে এই আমাদের পরিকল্পনা, এই আমরা করতে চাই, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে সমর্থন দিন। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের কাছে আমি বিএনপি পরিবারের সন্তান হিসাবে তোমাদের কাছে আমি এই দায়িত্বটি দলের পক্ষ থেকে অর্পণ করছি। আমি বিশ্বাস করি দলের এই সন্তানেরা, দলের এই সন্তানেরা আজকে যে দায়িত্ব তোমাদেরকে দিলাম, মানুষকে বোঝানোর যে দায়িত্ব দিলাম, মানুষের সমর্থন জোগাড়ের যে দায়িত্ব দিলাম, সেটি তোমরা করতে সফল হবে। কারণ তোমাদের সেই যোগ্যতা আছে, তোমাদের সেই মেধা আছে, তোমরা চাইলেই তোমরা করতে পারবে। আমি লাইনে এই কানেক্ট হওয়ার আগে, অনলাইনে কানেক্ট হওয়ার আগে আমি দেখছিলাম শাহ আলম তোমাদেরকে একটা কথা বলেছে, যে তোমাদের সামনে ফ্যামিলি কার্ড উপস্থাপন করেছে, যে কিভাবে তোমরা স্প্রেড করে দিতে পারো। তোমাদের হাতে 5টা করে কপি দেওয়া হয়েছে। এই 5টা কপি তুমি যদি তোমার পড়ার টেবিলে, তোমার শেলফে, তোমার কোনো এক জায়গায় ঘরে রেখে দিলে, তোমার এখানে সারাদিনের 8 ঘন্টা 10 ঘন্টা সময় পুরোটাই ব্যর্থ, অপচয় হয়ে গেল। কিন্তু তুমি এটা যেভাবেই হোক, তুমি দলের পক্ষ থেকে, তোমার ফ্যামিলিতে অনেক মানুষ আছে যারা
ধানের শীষ বা বিএনপিকে সমর্থন করে এবং কেপেবল লোক, তার সহযোগিতা তুমি নিতে পারো যে ভাই আমাকে কিছু প্রিন্ট করে দাও। তোমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকে আছে যাদের এই সক্ষমতা আছে, এটা তুমিই ভালো বলতে পারবে তুমি কিভাবে করবে। কিন্তু তোমাকে করতে হবে কাজটা, এটা স্প্রেড করতে হবে, ছড়িয়ে দিতে হবে মানুষের মাঝে। আজকে আমাদের এই 8 ঘন্টার সময়, 10 ঘন্টার সময়কে আমরা অপচয় করতে পারি না। কারণ তোমরাই সবচেয়ে ভালো জানো যে আমরা যদি এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে না পারি, স্বৈরাচার দেশকে যে অবস্থায় রেখে গিয়েছে, দেশের অর্থনীতি বলো, দেশের কৃষি ব্যবস্থা বলো, দেশের শিল্প ব্যবস্থা বলো, শিক্ষা ব্যবস্থা বলো, চিকিৎসা ব্যবস্থা বলো, সামগ্রিকভাবে সমাজ দেশকে যে জায়গায় রেখে গিয়েছে, এখন আজকে যে দুর্ঘটনা ঘটেছে ওসমানের, হাদির যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনা আরও ঘটেছে। কিছুদিন আগে চট্টগ্রামে ঘটেছিল আমাদের এক এমপি প্রার্থীর উপরে। যারা ষড়যন্ত্র করছে তারা তাহলে আরও সুযোগ পেয়ে যাবে। এই ষড়যন্ত্র বন্ধ করতে পারে এই দেশের মানুষ, এই ষড়যন্ত্র বন্ধ দমিয়ে দিতে পারে, রুখে দিতে পারে গণতান্ত্রিক প্র্যাকটিস তথা গণতন্ত্র, এবং সেটাতে সবচেয়ে বেশি সাহায্য করতে পারো, সবচেয়ে বেশি মাঠে থেকে অবদান রাখতে পারো তোমরা যারা বিএনপির সন্তান, তোমরা যারা বিএনপির সদস্য। আসো, আসো, আমরা আজকে আমরা আজকে যা শিখেছি, যা জেনেছি, যা দেখলাম, এই সব কিছু আমাদের নিজেদের মধ্যে আমরা রাখবো না, আমাদের নিজেদের মধ্যে আমরা রাখবো না। এটি আমরা দেশের জন্য করছি, এটি আমরা দেশের মানুষের জন্য করছি। আজকে ওসমান হাদির উপরে যা হয়েছে, কয়েকদিন আগে আমাদের এরশাদুল্লাহর উপরে যা হয়েছে, এটার বিরুদ্ধে যদি আমাদেরকে অবস্থান নিতে হয়, এই অন্যায়ের বিরুদ্ধে যদি অবস্থান নিতে হয়, যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, যে কোনো মূল্যে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে তোমাদের উপরে সবচেয়ে বড় সেই দায়িত্ব। আসো, আমরা আমাদের সেই দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।